যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়ালি বৈঠক হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। বৈঠকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করে যেতে প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে শুক্রবারের বৈঠকের পর পুতিন ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর তিনি একথা জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শুক্রবার বৈঠক হওয়ার কথা ট্রাম্পের। তার আগে বুধবার ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সাথে জার্মানিতে আয়োজিত ভিডিও কনফারেন্স করেন জেলেনস্কি। ভার্চুয়াল এই বৈঠকের পরই জেলেনস্কি জানান ট্রাম্প ইউক্রেনকে সমর্থন করেছেন। ওদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার জন্য জার্মানির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইউরোপীয় দেশগুলোর নেতাদেরও ধন্যবাদ জানান জেলেনস্কি। এদিকে আগামী শুক্রবারের বৈঠকের পর পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প একথা বলেন। আলাস্কা বৈঠকের পর পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন তাহলে রাশিয়া শুল্ক থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত নানা পরিণতি ভোগ করবে বলে জানান ট্রাম্প। তিনি জানান শুক্রবারের বৈঠকটি ভালো হলে রুশ প্রেসিডেন্টের সাথে দ্বিতীয় দফায় আরও একটি বৈঠক করার সুযোগ থাকবে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। তবে প্রথম বৈঠকে আলোচনা ভালো না হলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না বলেও জানান ট্রাম্প। প্রচণ্ড গরমে বিপর্যস্ত অবরুদ্ধ গাজার জনজীবন। ইসরায়েলি বাহিনীর অবরোধে অঞ্চলটিতে এমনিতেই রয়েছে খাবার, পানি আর বিদ্যুতের সরবরাহ ভয়াবহ সংকট। তার মধ্যে তাপদাহের কবলে পড়েছে অঞ্চলটি। ফলে শিশুদের নিয়ে চরম দুর্ভোগে দিন পার করছেন সেখানকার বাসিন্দারা। শারমিন স্বপ্না প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের মতো তাপদাহে পুড়ছে গাজাও। প্রচণ্ড গরমে ছোট ছোট শিশুরা গা ভেজাচ্ছে সমুদ্রের জলে, আবার কেউ খাবারের প্লেট দিয়েই করছেন বাতাস। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এই গরমে তাদের সংগ্রামের কথা জানিয়েছেন। তারা জানান সারাদিন অসহনীয় গরমে তাদের মাথা ঘোরায়, তবুও সেই তাপ তারা সহ্য করছেন। আমরা আগে ভালো জীবনযাপন করতাম, আর এখন আমরা এখানে এসেছি সৈকতে বাস্তুচ্যুত হয়ে। রাতে আমরা কেবল অন্ধকারে ঢেউয়ের শব্দ শুনতে পাই, আলো থাকে না। আমার রক্তচাপ, ডায়াবেটিক্স এবং হৃদস্পন্দন আছে। গত রাতের তাঁবুতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমি বেরিয়ে এসে এখানে বসে আছি। আমরা জৈতুন থেকে বাস্তুচ্যুত হয়েছিলাম এবং আমাদের জিনিসপত্র থেকে কিছুই আনিনি। আমার বাচ্চারা সারাদিন বালিতে কাটায়। তাদের পেটে সংক্রমণ, ফুসকুড়ি এবং ত্বকের জ্বালা দেখা দিয়েছে। গাজার বেশিরভাগ পানি এবং স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জলস্তর থেকে পাম্পগুলি প্রায়ই ছোট জেনারেটর থেকে বিদ্যুতের উপর নির্ভর করে, ফলে জ্বালানি খুব কমই পাওয়া যায়। শারমিন স্বপ্না, ৭১। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীকে দক্ষিণ সুদানে স্থানান্তর করতে চায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ। এ ব্যাপারে সুদানের সাথে আলোচনা শুরু করার কথা হয়েছে বলেও জানানো হয়। এর আগে গাজাবাসীকে অন্য দেশে স্থানান্তরের ব্যাপারে প্রথম আগ্রহ জানিয়েছিলেন ট্রাম্প। বিভিন্ন দেশকে এই ইস্যুতে এগিয়ে আসা এবং গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি। পরে অবশ্য এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তবে মঙ্গলবার ইসরায়েলি সম্প্রচার সংবাদ মাধ্যম i24কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুও একই কথা বলেন। তবে গাজার ফিলিস্তিনিদের সুদানে পাঠানো হলে এটি তাদের জন্য একটি বড় দুঃসংবাদ হবে, কেননা যুদ্ধ ও সংঘাত পীড়িত জন্মভূমি থেকে এমন এক দেশে যেতে হবে যেখানে তাদের দারিদ্র্য চরম এবং প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে।
মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম i24 নিউজের একটি অনুষ্ঠানে একথা জানান নেতানিয়াহু। এ সময় তিনি এক ঐতিহাসিক এবং ঐশ্বরিক মিশনে রয়েছেন বলেও জানান। এর আগে গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্লোমিচ বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। স্মোরিচ সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত ইসরায়েলের পরিধি বাড়াবেন বলে জানান। এছাড়া ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমকেও ইসরায়েলের অন্তর্ভুক্তির কথা জানান। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়। এরপর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের পরিধি শুধু বেড়েছে। এখন তাদের লক্ষ্য অন্য স্বাধীন আরও 4টি দেশ দখল করা। ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা দ্বীপের উপকূলে নৌকাডুবিতে অন্তত 26 অভিবাসী নিহত হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। এখনও উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। কোস্ট গার্ড জানায়, লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসীদের বহনকারী নৌযানটি লাম্পেদুসা থেকে প্রায় 23 কিলোমিটার দূরে ডুবে যায়। ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নজরদারি বিমান প্রথমে পানিতে ভাসমান মৃতদেহ দেখে উদ্ধার অভিযান শুরু করে। এদিকে উদ্ধার হওয়া অভিবাসীরা জানায়, লিবিয়ার ত্রিপলি এলাকা থেকে 2টি নৌকায় করে তারা রওনা হয়েছিলেন। একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সবাই অন্য নৌকায় ওঠেন। পরে উত্তাল সমুদ্রে সেটি উল্টে যায়। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর হিসেবে নৌকাটিতে কমপক্ষে 97 জন যাত্রী ছিলেন। কোস্টগার্ডের 5টি জাহাজ, 2টি বিমান ও একটি হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিচ্ছে। এখনো পর্যন্ত 60 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানের ঝোভ জেলায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী অন্তত 50 জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, 7 থেকে 9 আগস্ট পর্যন্ত ঝোভ জেলার সামবাঝা এলাকায় 47 জন সন্ত্রাসী এবং 11 আগস্ট আরও 3 সন্ত্রাসী অভিযানে নিহত হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানায় তারা। বেলুচিস্তানে বহুদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা চলমান। প্রায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এর আগে মঙ্গলবার জঙ্গি হামলায় নিহত হয় 9 সেনা সদস্য।